এপ্রিল ১, ২০০৪। গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড এবং স্থানীয় পুলিশের একটি দল চট্টগ্রাম বন্দরের দক্ষিণ পূর্ব তীরে পৌঁছায়। সেখানে কর্ণফুলীর তীরে চট্টগ্রাম সার কারখানা অবস্থিত। গোপন সূত্রে স্থানীয় পুলিশরা টিপ পেয়েছিল বিপুল পরিমাণ মাদক চোরাচালান হচ্ছে, কিন্তু তারা যা পেয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এক ঘটনা। স্থানীয় পুলিশরা সেখানে ৬৬৩টি বক্স পায়, যার মধ্যে ছিল এসএমজি, টমি গান, অটোমেটিক রাইফেল, ২৭,০০০ গ্রেনেড, ১৫০টি রকেট লঞ্চার, ৭৯০টি এমটিটি, ক্যালাসনিকভ, ৬২০টি বন্দুকের ম্যাগাজিন এবং প্রায় ১১,৪৩,০০০ গুলি, যার মূল্যমান বাংলাদেশি টাকায় আনুমানিক ২৭,০০০ কোটি টাকা। এবং এই বিপুল পরিমাণ অস্ত্র এবং সরঞ্জাম পরিবহনের জন্য ১০টি ট্রাকের প্রয়োজন হয়েছিল। তাই পরবর্তীতে এই মামলার নামকরণ করা হয় ১০ ট্রাক অস্ত্র মামলা, যার অন্যতম মূল হোতা ছিলেন লুৎফুজ্জামান বাবর। পরিপাটি পোশাক, চুলে জেল, কথায় কথায় উদ্ভট ইংলিশ বলে ফেলা লুৎফুজ্জামান বাবর ছিলেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে অনন্য প্রতিমন্ত্রীর মতো মন্ত্রণালয়ে সামান্য প্রভাব বিস্তার করার মতো মানুষ ছিলেন না বাবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূলত সব সিদ্ধান্ত বাবরই গ্রহণ করতেন। বাবরের পিতা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে জিয়াউর রহমানের নিরাপত্তা বাহিনী সদস্য ছিলেন। বাবরের সব ভাই বোন মেধাবী হলেও পড়ালেখায় আগ্রহ ছিল না বাবরের। তাই পড়াবাদ দিয়ে অর্থ আয়ের ধান্দা শুরু করেন তিনি। এরশাদের শাসনকালে রওশন এরশাদের সাথে স্নেহের সম্পর্ক ছিল বাবরের। ওই পরিচয় কাজে লাগিয়ে ব্র্যান্ডের ঘড়ির চোরাচালান দিয়ে অবৈধ ব্যবসা শুরু করেন তিনি। পরবর্তীতে কর্নেল মোস্তাফিজুর রহমানের মাধ্যমে খালেদা জিয়ার সাথে পরিচয় এবং ধীরে ধীরে তারেক রহমানের সাথে বন্ধুত্ব ভাগ্যের চাকা বদলে দেয় বাবরের। নেত্রকোনা ৪ আসন থেকে ২বার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১ ও ২০০১ সালে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর বিএনপিতে প্রভাব বাড়তে থাকে বাবরের এবং ধীরে ধীরে নানান আলোচিত মামলায় জড়িয়ে পড়তে থাকেন তিনি। ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখে ব্যাপকভাবে প্রশংসিত হন বাবর, কিন্তু তার ১ সপ্তাহ পরই ঘটে ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা। মামলায় অপরাধীর বিবৃতি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় অস্ত্রগুলো বাংলাদেশে নয়, বরং ভারতের আসাম প্রদেশের বিদ্রোহী বাহিনী উলফাকে হস্তান্তরের জন্য দেশে আনা হয়েছিল। ৫০৪ পৃষ্ঠার মামলার রায়ে উঠে আসে আরও নানা চাঞ্চল্যকর তথ্য। শুধু বাবরই নন, সেই মামলায় আরও জড়িত ছিলেন মতিউর রহমান নিজামী এবং দেশের ২ প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ। আসামের সেই বিদ্রোহী গোষ্ঠী যারা আসামকে ভারত থেকে স্বাধীন করতে চায়, তাদেরকে অবাধে দেশে প্রবেশাধিকার এবং এই চক্রান্তে সহায়তার বিশাল সেই অস্ত্র চালান আনা হয়। শুধু আসামই নয়, ভারতের উত্তর পূর্বের আরও কিছু প্রদেশকে সহায়তা করার কথা দেন বাবর। বাবরকে নিয়ে ভারতের সেই ভীতি এখনও চলমান। বাবরকে মুক্তি দেওয়ার পর থেকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও ঝড় উঠেছে। ১০ ট্রাক অস্ত্র মামলা ছাড়াও তখনকার সময় বাংলাদেশের আতঙ্ক হয়ে ওঠা বাংলা ভাইয়ের সাথে বাবরের সখ্যতার খবর জানা যায়। নিয়মিত পত্রপত্রিকায় জেএমবিকে নিয়ে লেখালেখি হলেও বাবর এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেন, এই নামে কোনো দলের অস্তিত্ব নেই। বাবরের সমর্থন থাকায় পুলিশের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয় না জঙ্গি হামলা প্রতিরোধের জন্য। তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ডেইলি স্টারকে এক সাক্ষাৎকারে ২০০৭ সালে বলেছিলেন, বাবর কখনোই জঙ্গি কার্যক্রম প্রতিহত করার ব্যাপারে সাহায্য করেননি। এর ভয়ঙ্কর ফলাফল ঘটে ৫ আগস্ট ২০০৫ সালে। সারা বাংলাদেশে একই সাথে ৪৫০টি বোমা হামলা হয়। এই হামলায় এক হিন্দু ছেলে মারা যায়, যাকে বাবর হিন্দু জঙ্গি সম্বোধন করেন। এছাড়াও ২১শে আগস্টের গ্রেনেড হামলার পর তিনি পকেটমার জজ মিয়াকে দায়ী করেও তুমুল আলোচিত হন। যদিও পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাবর আর তারেক রহমানকে ২১শে আগস্টের গ্রেনেড হামলার প্রধান আসামি করা হয় এবং বাবর সেই মামলায় মৃত্যুদণ্ড এবং তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় ২৪ জন মানুষ নিহত এবং আহতের সংখ্যা ছিল ৫ শতাধিক। লুৎফুজ্জামান বাবর ছিলেন হাওয়া ভবনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। কী হতো হাওয়া ভবনে, সেটি জানতে অবশ্যই পরের ভিডিওটি দেখতে হবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।